আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ৪৭ দিনে ফ্রিতে হচ্ছে মেডিকেল ভর্তি প্রস্তুতি। ৪৭ দিনে ফ্রিতে মেডিকেল, ওকে? এই ভর্তি প্রস্তুতির আমাদের আজকের ক্লাস হবে মানব শরীরতত্ত্বের প্রথম ক্লাস। এটা হচ্ছে পরিপাক ও শ্বসন এই অধ্যায়টির উপরে। আশা করি আপনারা একাডেমিক লাইফে কিছুটা হলেও পড়াশোনা করে এসেছেন। আমরা এখন জাস্ট এরিয়াটা মার্কিং করে দিব, কোন জায়গাটা কীভাবে পড়তে হবে সেই জিনিসটা আমরা আপনাদেরকে বলে দিব, যে জিনিসটা আমরা বরাবর বলে আসতেছি। চলুন শুরু করি। খেয়াল করুন, এখানে প্রথম আছে পরিপাক। পরিপাকের একটা সংজ্ঞা আছে, এটা আমরা মোটামুটি সবাই জানি যে প্রক্রিয়ায় হচ্ছে জটিল খাদ্যবস্তু। কী ভাইয়া? জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোন প্লাস হচ্ছে এনজাইম, এদের সহায়তায় ভেঙে দ্রবণীয় সরল ও তরল যেই জিনিসগুলো আমাদের দেহের কোষের উপযোগী ওই অবস্থায় পরিণত হয় সেইটাকে পরিপাক বলে। জাস্ট সংজ্ঞাটা আপনারা একটু দেখবেন। আচ্ছা, এখন পরিপাক ভাইয়া দুই ধরনের, একটা হচ্ছে রাসায়নিক পরিপাক, আরেকটা হইতে পারে যান্ত্রিক পরিপাক। ওকে, তো এগুলো থেকে তেমন কোশ্চেন আসবে না, এগুলো আমরা দেখবো না। যান্ত্রিক মানে কি আপনারা সেটা অবশ্যই বোঝেন, রাসায়নিক মানে কি সেটাও আশা করি বুঝেন, এখানে আর কিছু দেখানোর এই মুহূর্তে প্রয়োজন নেই। এরপরে মানব পৌষ্টিকতন্ত্র বা পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশ নিয়ে কথাবার্তা আছে, আমরা এগুলো এখান থেকে পড়বো না, আমরা জাস্ট একটা ছক পড়ব। তবে এইটুকু আপনাকে এখান থেকে পড়তে হবে, যেটা হচ্ছে পৌষ্টিক নালী। মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত যে একটা নালী আছে সেটা হচ্ছে পৌষ্টিক নালী। আমাদের এখানে লাগবে পৌষ্টিক নালীর দৈর্ঘ্যটা, যেটা 8 থেকে 10 মিটার। তাহলে পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত হবে? 8 থেকে 10 মিটার। এবং এগুলোর কোনটা কোন প্রকারভেদ সেটা আমরা এখান থেকে দেখব না, সেটা দেখব আমরা ছক থেকে। ওকে, খেয়াল করো। আচ্ছা, খেয়াল করো, এখানে দেওয়া আছে যে পৌষ্টিকতন্ত্র, পৌষ্টিক নালী প্লাস হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, এই দুইটা মিলে গঠিত হয়েছে কি ভাই? পৌষ্টিকতন্ত্র। ওকে, এখন এই পৌষ্টিক নালীর ভিতর দিকে যদি আমরা একটু তাকাই, সেখানে আছে মুখ ছিদ্র, মুখ গহ্বর, গলবিন, অন্ননালী, পৌষ্টিক নালী। ঠিক আছে, সরি, পাকস্থলী। এখন এগুলোর ক্ষেত্রে তোমাদের জাস্ট হেডলাইনগুলো মনে রাখলেই চলবে, আর কিছু মনে রাখার তোমার দরকার নেই, আমি যেটুকু মনে করি বা বুঝি। হ্যাঁ, এখন চাইলেই জাস্ট হচ্ছে এই জিনিসটা মনে রাখতে পারো যে পৌষ্টিক নালীর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 15 সেন্টিমিটার। এখন এই পাকস্থলীর আবার হচ্ছে 4-5টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে কার্ডিয়া, ফান্ডাস, বড় ভাগ, ছোট ভাগ, পাইলোরাস, স্ফিংক্টার। যাই হোক, এরপর আছে আমাদের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত এর দৈর্ঘ্য হচ্ছে 6 থেকে 7 মিটার। ক্ষুদ্রান্তের ভিতরে আছে ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। এরপর আছে বৃহদন্ত, এটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার। সিকাম, কোলন। কোলন আবার হচ্ছে কয়েকটা ভাগে বিভক্ত, ঊর্ধ্বমুখী কোলন যেটা উপরের দিকে, তারপর হচ্ছে কি ভাই, এই যে অনুপ্রস্থ কোলন, তারপর হচ্ছে নিম্নমুখী কোলন, তারপর হচ্ছে সিগময়েড কোলন। ওকে, এই হলো মোটামুটি কথা বলতে। এই যে কোলনটা, এটা উপরের দিকে, এটা ঊর্ধ্বমুখী, এদিকে যেটা সেটা হলো অনুপ্রস্থ, এটা হচ্ছে নিম্নমুখী, আর এটা হচ্ছে সিগময়েড কোলন। ওকে, এই হচ্ছে কোলন। আর এখান থেকে তোমরা মোটামুটি এগুলো দেখতেছো কোনটা কি যকৃত, পাকস্থলী, হ্যাঁ, এগুলো কার্ডিয়া, ফান্ডাস কোনটা কি, এটা পুরোটা পাকস্থলীর ভিতরে কিন্তু এগুলো আছে, এগুলো আমরা সামনে পড়বো। ঠিক আছে, এরপর খেয়াল করো ভাইয়া মলাশয়। মলাশয় আর হচ্ছে পায়ু। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি আমাদের পৌষ্টিক নালী, নট গ্রন্থি। গ্রন্থি যে জিনিসগুলো সেখানে দেখবেন নামই সাথেই থাকবে, লালা গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্নাশয়, আন্তিক গ্রন্থি, হ্যাঁ, অগ্নাশয়, যকৃত, এই 5টা হচ্ছে আমাদের পৌষ্টিক গ্রন্থি, এটা একটু দেখবা। ওকে, আচ্ছা, এরপরে আমাদের ওই যেই জায়গায় পড়েছিলাম যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত, ওই জায়গাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে পড়বো, ওগুলো আমরা বিস্তারিত পড়বো। ঠিক আছে, মানুষ সার্বভৌম বা হচ্ছে অমনিভরাস তোমার একটা প্রাণী। ঠিক আছে, এখন কেন এটা অমনিভরাস সেটা তোমরা জানো, সেটা সকল ধরনের খাদ্য গ্রহণ করতে পারে এই জন্য। আচ্ছা, সেটা দরকার নেই, এখন হচ্ছে আমাদের সুষম খাদ্য নিয়ে কথাবার্তা আছে। খেয়াল করো ভাইয়া,
সঠিক পরিমাণ শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, ভিটামিন, খনিজ লবণ ও পানি নিয়ে হচ্ছে আমাদের সুষম খাদ্য গঠিত। এখন কথা হচ্ছে এইগুলো কি কি পরিমাণে থাকে সেটা আমাদের একটু দেখতে হবে। খেয়াল করো ভাইয়া, উপাদান, পরিমাণ এবং হচ্ছে কাজ। এখন তুমি এই জিনিসটা মুখস্থ করবা না। এই জিনিসটা মুখস্থ কেন করবো না আমি তোমাকে একটু বলি। তোমাকে যে প্রশ্নে, ধরো তোমাকে একটা প্রশ্ন করবে সুষম খাদ্যে আমিষের পরিমাণ কত, বা ধরো হচ্ছে হ্যাঁ আমিষের পরিমাণ কত, তো তুমি কি করবা, প্রশ্নে থাকবে হচ্ছে 415 থেকে 60 গ্রাম, 100 থেকে 150 গ্রাম, 50 থেকে 55 গ্রাম, 8 থেকে 10 গ্রাম। তুমি এটা এরকম প্রশ্ন থাকবে, অপশনগুলো এখান থেকেই থাকবে। এখন তুমি এটাকে কীভাবে চিনবা, খেয়াল করো ভাইয়া। শর্করা, আচ্ছা তুমি জানো যে শর্করা মানে কি ভাইয়া? ভাত। আমরা সাধারণত বাংলাদেশে ভাতই তো বেশি খাই, তাই না? তো বা রুটি, যাই হোক। এখন তুমি খাও কি বেশি ডেইলি? সবচেয়ে বেশি অবশ্যই তোমার হচ্ছে শর্করা জাতীয় খাবার, যেমন ভাত খাও বা হচ্ছে নাস্তা করার সময় রুটি বা পরোটা এগুলো খাও। তো এই যে জিনিসটা পরিমাণে বেশি খাই যেটা আমরা ডেইলি, সেইটা হবে বেশি। তাহলে বেশি হচ্ছে কত? 415 থেকে 60 গ্রাম, এটা হচ্ছে শর্করা। এরপরে তার চেয়ে একটু কম পরিমাণে কী খাই আমরা? মাছের সাথে মাছ বা মাংস খাই, ডিম খাই, হ্যাঁ। তো এটা হচ্ছে 100 থেকে 150 গ্রাম। তার চেয়ে কম পরিমাণে আমরা কী খাই ভাই? স্নেহদ্রব্য, ঠিক আছে। এর চেয়ে কম পরিমাণে আমরা কী খাই? সবচেয়ে কম পরিমাণে হচ্ছে আমরা, এর চেয়ে কম পরিমাণে আমরা খাই ভিটামিন। খনিজ লবণ আমরা আরও কম খাই, তাই না? পানি আমরা একটু বেশি খাই, যেটা 2 থেকে 3 লিটার। জাস্ট এটা এখানে মুখস্থ করার কিছু নেই, তুমি জাস্ট রিয়েলাইজ করো, ওকে। আচ্ছা, এরপরে তাপ শক্তি উৎপাদন, দেহে কর্মক্ষমতা বৃদ্ধি করে শর্করা, এটা আমাদের লাগবে। দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, এই জায়গাটা একটু মনে রাখবে, কি ক্ষয়পূরণ এটা করে কি? আমিষ। আর তাপ শক্তি উৎপাদন ও তাপ নিয়ন্ত্রণ করে স্নেহদ্রব্য, ওকে, এটা একটু মনে রাখবা। আর বাকিগুলা তোমাদের তেমন বেশি প্রয়োজন নেই, আর এগুলো লাগবেও না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখান থেকে মনে রাখবা, সেটা হচ্ছে ভিটামিন, খনিজ লবণ ও পানি, এগুলো সরাসরি গৃহীত হয়, এদের কোনো পরিপাকের প্রয়োজন হয় না। তুমি পানি যে খাও, এটার কি পরিপাক হবে? এটা তো পরিপাক হয় না, তাই না? আর তারপর হচ্ছে তোমার ভিটামিন, খনিজ লবণ, এগুলো পরিপাক হয় না, এগুলো সরাসরি হচ্ছে আমাদের শরীরে গৃহীত হতে পারে, ঠিক আছে। এগুলো জাস্ট সরাসরি শোষিত হয়, ওকে। এখন আমাদের মানুষের খাদ্যের পরিপাক প্রণালী, এটা নিয়ে কিছু কথাবার্তা আছে। সেক্ষেত্রে তোমরা কী কী পড়বা? খাদ্যের উপাদানগুলো পড়বা, প্রধান এনজাইম কী কী আছে এটা তোমাকে পড়তে হবে, উৎপন্ন সরল উপাদানগুলো পড়তে হবে। খাদ্যের উপাদানের ভিতরে কী কী আছে ভাই? শর্করা আছে, আমিষ আছে, স্নেহদ্রব্য আছে। কি বলছে? শর্করা, আমিষ, স্নেহদ্রব্য। একটা জিনিস মনে রাখবা, এখানে প্রধান এনজাইম শর্করা, তুমি চিনো ভাত, রুটি, চিনি, শাকসবজি, এগুলো হচ্ছে শর্করা। আমিষ হচ্ছে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, হ্যাঁ, দুধ না, সরি, ডিম, ডাল। এরপরে থাকবে ভাই স্নেহদ্রব্য, যেটা হচ্ছে ঘি বা প্রাণীর চর্বি, এগুলো হচ্ছে স্নেহদ্রব্য। এখন শর্করা, এটার একটা প্রধান এনজাইম হচ্ছে অ্যামাইলোলাইটিক এনজাইম। আর অ্যামাইলোলাইটিক এনজাইম হচ্ছে কি ভাই? টায়ালিন, মল্টেস, ল্যাকটেস, সুক্রেজ। কি বলছে? টায়ালিন, মল্টেস, সুক্রেজ। এরপরে প্রোটিওলাইটিক, যেগুলো শেষে সিন থাকে, সেগুলো হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম, যেমন পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। শেষে কি আছে ভাই? সিন আছে সবগুলোর, ওকে। এটা এইভাবে একটু মনে রাখবা। এরপর আছে আমাদের স্নেহদ্রব্য। স্নেহদ্রব্য এর শেষে হচ্ছে জ থাকবে, মানে যেমন পেজ, নেজ এইভাবে থাকবে, বা রেজ, হ্যাঁ, কি থাকবে? নেজ, পেজ, তারপর হচ্ছে রেজ, এভাবে থাকবে। যেমন তোমার এখানে হচ্ছে লাইফেজ, আন্তিক লাইফেজ, হ্যাঁ, তারপর হচ্ছে ফসফোলাইফেজ, তারপর হচ্ছে তোমার অ্যাস্টারেজ, এরপর হচ্ছে ল্যাশেটিনেজ। এখন কথা হচ্ছে শর্করা খাওয়ার ফলে এই যে এনজাইমগুলোর তোমার হচ্ছে যখন এটাকে ভাঙার পরে কি উৎপন্ন হবে? শর্করা থেকে গ্লুকোজ উৎপন্ন হবে, ওকে। শর্করা থেকে কি পাবো আমরা? গ্লুকোজ। আর আমিষ থেকে আমরা কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো। আমিষ থেকে পাবো অ্যামিনো অ্যাসিড। আর স্নেহদ্রব্য থেকে পাবো আমরা ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে গ্লিসারল, এই দুইটা জিনিস পাবো। এই জিনিসটা আমরা দেখতে হবে, ওকে।
এখন কথা হচ্ছে মুখ গহ্বরে খাদ্যের পরিপাক। খাদ্য প্রথম পরিপাকটা শুরু হয় কোথায় ভাইয়া? আমাদের মুখে, তাই না? এখন এই মুখ গহ্বরে খাদ্য পরিপাক যদি তুমি করতে চাও, তুমি একটা জিনিস এখান থেকে পড়তে হবে যে কোমল তালুর পেছনের প্রান্তভাগ থেকে একটি পেশি বলয় বা আলজিভ মুখ গহ্বরে ঝুলে থাকে। আলজিভ বা ইউবুলা কোথায় ঝুলে থাকে? তোমার মুখ গহ্বরে ঝুলে থাকে। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে তোমরা খেয়াল করো যে আমাদের জিহ্বার তোমার যদি একটু বলি, এখানে এই জিনিসটা লাগবে, সেটা হচ্ছে সাতকুড়ি। জিহ্বাতে যে সাতকুড়ি থাকে, এই সাতকুড়িটা কীরকম? এটা হচ্ছে ফ্লাস্ক আকৃতির। ওকে, এটা একটু তোমাদের লাগবে। আর প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত এই জায়গাটা গুরুত্বপূর্ণ, জিহ্বায় 2000 থেকে 10,000 পর্যন্ত সাতকুড়ি থাকে। এটা একটু লাগবে, ঠিক আছে? আর আমরা জিহ্বার কোন জায়গা দিয়ে কোন স্বাদ অনুভব করি, এটা আমাদের একটু লাগবে। যেমন এইখানে দেখো ভাইয়া, একদম অগ্রভাগে আমরা হচ্ছে জিহ্বার অগ্রভাগে মিষ্টতা অনুভব করি। জিহ্বার অগ্রভাগে দুই পাশ আছে না, আবার এই এক পাশ এই দুই পাশে আমরা হচ্ছে অম্লতা অনুভব করি। কি দুই পাশে আমরা যে লবণাক্ততা অনুভব করি। আর পশ্চাৎ পাশের আরও পিছনের দিকে যে দুই পাশ আছে, সেদিকে আমরা অম্লতা বা টক অনুভব করি, ঠিক আছে? তাহলে কি বলছি আমরা? সামনের দিকে যে পাশটা আছে এইটুকু, এখানে আমরা মিষ্টতা অনুভব করি। এই সামনের দিকে যে দুই পাশ আছে, এই দুই পাশে আমরা লবণাক্ততা অনুভব করি, আর পেছনের দিকের দুই পাশে আমরা টক বা অম্লতা অনুভব করি। আর একদম পেছনের দিকে যে পাশটা আছে, সেখানে আমরা তিক্ততা অনুভব করি। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে একটা জিনিস আমরা জানি যে আমরা ঝাল খাই। ঝাল জাতীয় খাদ্যের কোনো স্বাদকরি নেই। ঝাল জাস্ট হচ্ছে আমাদের একটা জ্বালা পোড়া এমন কিছু। ঝাল জাতীয় খাদ্যের কোনো স্বাদকরি নেই। ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা মাথায় রাখবা। কোন জাতীয় খাদ্যের স্বাদকরি নেই? ঝাল জাতীয় খাদ্যের কোনো স্বাদকরি নেই। আচ্ছা, এরপর 5 থেকে 10 দিনের মধ্যে হচ্ছে আমাদের স্বাদকরিগুলো নষ্ট হয়ে নতুন স্বাদকরি গজায়। এটাও ইম্পর্টেন্ট যে নতুন স্বাদকরি কত দিনের মধ্যে হচ্ছে গজায়, সেটা হচ্ছে 5 থেকে 10 দিনের মধ্যে নতুন স্বাদকরি গজায়। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের এই জায়গাটা লাগবে, সেটা হচ্ছে মুখ গহ্বরের দুই পাশে 3 জোড়া লালা গ্রন্থি থাকে বা স্যালিভারি গ্ল্যান্ড থাকে। তাহলে আমাদের লালা গ্রন্থি থাকে কত জোড়া? 3 জোড়া। তো কি ভাই দেখো, কান আছে না আমাদের কান, এই কানের দুই পাশে থাকে প্যারোটিড গ্রন্থি। আচ্ছা, নিচের যে চোয়াল আছে, নিচের চোয়ালের দিকে থাকে ম্যান্ডিবুলার গ্রন্থি। নিচের চোয়ালকে যেই চোয়াল সেটাকে আমরা বলি ম্যান্ডিবল, উপরের চোয়ালকে বলি আমরা ম্যাক্সিলা। তাইলে যেহেতু ম্যান্ডিবল, তাইলে এটার সাথে থাকবে যে গ্রন্থি, সেটা হবে সাব ম্যান্ডিবুলার গ্রন্থি। ওকে, আচ্ছা। আর জিহ্বার তলায় থাকে সাবলিঙ্গুয়াল। ওকে, জিহ্বার তলাকে আমরা বলি লিঙ্গুয়াল, তাই এখানে যে গ্রন্থি থাকবে সেটাকে আমরা কি বলবো? অবশ্যই সাবলিঙ্গুয়াল গ্রন্থি বলবো। তাহলে কি বলছি ভাইয়া? কানের দুই পাশে থাকে প্যারোটিড গ্রন্থি, আর নিচের চোয়ালের দুই পাশে থাকে ম্যান্ডিবল গ্রন্থি, জিহ্বার নিচে থাকে সাবলিঙ্গুয়াল গ্রন্থি। আচ্ছা, এখন লালা থেকে নিঃসৃত যেই লালা গ্রন্থি থেকে যে লালাটা নিঃসৃত হয়, এটা কিছুটা অম্লীয়, টকযুক্ত, ঠিক আছে? এখন খেয়াল করো, অধিকাংশ পানি লালাতে থাকে, যেটার পরিমাণ হচ্ছে 95.5 থেকে 99.5%। তাহলে লালায় পানির পরিমাণ কত ভাইয়া? 95.5 থেকে 99.5% পর্যন্ত থাকে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। একজন সুস্থ মানুষ দিনে 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা তোমাদেরকে একটু দেখতে হবে। ওকে, এখন ওই যে খাদ্য দুই ভাগে পরিপাক হয়, একটা যান্ত্রিক পরিপাক, আরেকটা হচ্ছে কি বলছিলাম ভাইয়া আমরা? রাসায়নিক পরিপাক, এটা আমরা বলছিলাম। এখন যান্ত্রিক পরিপাকটা কীভাবে হয় এখানে একটু বলা আছে। তো এখানে তত বেশি ইম্পর্টেন্ট কিছু নেই, জাস্ট এই জায়গাটা একটু দেখবা যে কোমল তালুর পিছনে কোমল তালু থাকায় হচ্ছে খাদ্যমণ্ড নাসা ছিদ্রপথে যেতে বাধা পায়। তাহলে খাদ্যবস্তু আমরা যখন খাই, সেটা গ্রহণ করার সময় দুইটা ছিদ্রপথ থাকে, একটা হচ্ছে নাসার, আর একটা হচ্ছে তোমার অন্ননালীর। এখন খাদ্যবস্তুটা শ্বাসনালী বা যেই তোমার নাসার ছিদ্রপথ আছে, সেখানে না গিয়ে সেটা হচ্ছে অন্ননালীতে কেন পৌঁছে, সেটার কারণটা হচ্ছে তোমার কোমল তালু হচ্ছে বাধাটা দেয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার জিহ্বার গোড়ার দিকে শ্বসনাংশে উপস্থিত একটা তরুণাস্থি নির্মিত এপিগ্লোটিস থাকে।
এপিগ্লটিস। হ্যাঁ, এপিগ্লটিস হচ্ছে খাদ্য গলাত কোনো সময় ষড়যন্ত্রের মুখটাকে ঢেকে দেয়, যার ফলে খাদ্যটা শ্বাসনালীতে না গিয়ে কোথায় যায় ভাইয়া? অন্ননালীতে যায়। তাহলে আমাদের খাদ্যবস্তুকে অন্ননালীতে পাঠাতে দুইটা জিনিসের সাহায্য করে, একটা হচ্ছে কোমল তালু, যেটা হচ্ছে তোমার খাদ্যবস্তুকে নাসাপথে যেতে বাধা দেয়, আরেকটা হচ্ছে এপিগ্লটিস, যেটাও হচ্ছে আমাদের ষড়যন্ত্রের মুখের ঢাকনাটা ভেঙে দেয়, বন্ধ করে দেয়, যার ফলে খাদ্যবস্তু ষড়যন্ত্রের দিকে না গিয়ে অন্ননালীর দিকে প্রবেশ করে। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমাদের যে জায়গাটা দরকার সেটা হচ্ছে রাসায়নিক পরিপাক। প্রথমে আছে দেখো ভাই শর্করা পরিপাক, ঠিক আছে। এখন শর্করা যে পরিপাক আছে এইটা তোমরা মনে রাখবা, শর্করাগুলো থাকে কিভাবে? জটিল। যেমন আমরা কি খাই? আমরা খাই হচ্ছে ভাত খাই, হ্যাঁ, রুটি খাই, এগুলো কি জটিল, মানে শক্ত অবস্থায় থাকে, বড় বড় অবস্থা থাকে, এটা হচ্ছে জটিল। তো এগুলাকে ভাঙবো হচ্ছে আমরা তোমার এনজাইম দ্বারা, যেমন টায়ালিন এবং হচ্ছে মল্টোজ, এরা হচ্ছে শর্করা বিশ্লেষী এনজাইম, ঠিক আছে, একটু মনে রাখবা। যেমন এই যে জটিল শর্করাকে টায়ালিন নামক এনজাইমের প্রভাবে এটা হচ্ছে মল্টোজে পরিণত হয়, এই মল্টোজটা আবার হচ্ছে মল্টেজ নামক এনজাইমের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। এইভাবে হচ্ছে শর্করা পরিপাক হয়। আমিষ পরিপাক হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইমের কারণে হয়, স্নেহ জাতীয় যেটা সেটাও আমরা একটু আগে দেখাইছিলাম, এগুলার দরকার নেই। গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে আসছি ভাইয়া, দন্ত সংকেত বা টিথ অ্যান্ড ডেন্টাল ফর্মুলা। এখন এখান থেকে আমাদের মনে রাখতে হবে মানুষের যে দাঁত আছে এই দাঁতগুলো হচ্ছে ডাইফায়োডন্ট। এটার কারণটা কি ভাই ডাইফায়োডন্ট বলা? কারণ হচ্ছে মানুষের দাঁত হচ্ছে দুইবার গজায়, মানুষের দাঁত দুইবার গজায়, এই কারণে এই দাঁতকে কি বলা হয়? ডাইফায়োডন্ট বলা হয়। হ্যাঁ, 2 থেকে 6 বছর শিশুর দাঁত হয় 20টি বা 20টি, যাদেরকে বলা হয় মিল্ক টিথ বা দুধ দাঁত। তাহলে দুধ দাঁত হলো কয়টি ভাই? দুধ দাঁত হলো আমাদের 20টি। হ্যাঁ, 20টি। আর এইটা গজায় কত বছর বাচ্চাদেরকে? 2 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের হচ্ছে দুধ দাঁত গজায়, এটা একটু মনে রাখতে হবে। এরপর 8 থেকে 10 বছরের মধ্যেই হচ্ছে এই দাঁতগুলো পড়ে যায়, তখন আবার স্থায়ী দাঁত গজায়। এই দাঁতগুলো হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের মধ্যে এই দাঁতগুলো গজায়, এবং এই দাঁতের সংখ্যা হচ্ছে মোট 32টি। বুঝছো কি বলছি? তাহলে আমাদের জাস্ট মনে রাখতে হবে দন্ত, দাঁত এবং হচ্ছে দাঁতের সংকেতের ভিতর জাস্ট মনে রাখতে হবে এটা, যে মানুষের দাঁত হচ্ছে ডাইফায়োডন্ট বা দুইবার গজায়, আর 2 থেকে 6 বছর বয়সের বাচ্চাদের দাঁতের সংখ্যা হচ্ছে 20টি, যাদেরকে বলা হয় দুধ দাঁত, আর স্থায়ী দাঁতের সংখ্যা হলো 32টি। আর এই 32টি দাঁত গজাবে হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের যারা তাদের। ওকে, এরপরে খেয়াল করো ভাইয়া দাঁতের প্রকারভেদ। কর্তন দাঁত, ইনসেসর, ছেদন দাঁত মানে ক্যানাইন, অগ্রপেশন, প্রিমোলার, পেশন, মোলার, এই সকল দাঁত আমাদের রয়েছে। এখন খেয়াল করো কর্তন মানে কি ভাইয়া? কাটা। তাহলে কাটা এবং ছেঁড়া এর কাজে ব্যবহৃত হবে কর্তন দাঁত। ছেদন দাঁত মানে কি ভাইয়া? ছেঁড়ার কাজে ব্যবহৃত হবে, তাই না? কর্তন মানে কাটা, ছেদন মানে ছেঁড়া। অগ্রপেশন এটা হচ্ছে তোমার খাদ্যবস্তু চর্বণ এবং পেশন। অগ্রপেশন, পেশন মানে কি? খাদ্যবস্তু চর্বণ আর হচ্ছে পেশন। আর পেশন দাঁত হচ্ছে সেম খাদ্যবস্তু চর্বণ ও পেশন। তাহলে জাস্ট একটার কাজ হলো কাটা, পরেরটার কাজ হলো ছেঁড়া, বাকি দুইটার কাজ হলো চর্বণ করা আর পেশন করা, এইটুকু জাস্ট লাগবে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো ভাইয়া দন্ত সংকেত। আমরা দন্ত সংকেতটা কিভাবে লিখব তার চেয়ে আগে আমাদের যে জিনিসটা একটু জানা দরকার সেটা হচ্ছে মানুষের প্রত্যেক চোয়ালে, কোথায়? প্রত্যেক চোয়ালে এই যে দন্তকোটর থাকে সেখানে 16টি দাঁত থাকে, মানে এক পাশে 16টা দাঁত থাকবে, অপর পাশে কি থাকবে? 16টা দাঁত থাকবে। এটা একটু মনে রাখবা, প্রত্যেক চোয়ালে কয়টা দাঁত থাকে? তাহলে 16টা দাঁত থাকে। একটু খেয়াল করো ভাইয়া, আমাদের প্রথম এই যে একদম চোয়াল সামনে হচ্ছে 4টা দাঁত থাকে, এদেরকে বলা হয় কর্তন দাঁত। কয়টা দাঁত থাকবে? 4টা দাঁত থাকবে চোয়ালের সামনে, এটাকে বলা হয় কর্তন দাঁত। যেমন এই যে এখান থেকে এই 4টা দাঁত হচ্ছে কি? কর্তন দাঁত। বুঝছো? এই 4টা দাঁত। এরপরে এদেরকে বলা হয় ইনসেসর, আর দুপাশে একটি করে ছেদন দাঁত থাকে, যেমন এই একটা দাঁত, এই একটা দাঁত, এরা হচ্ছে ছেদন দাঁত। ওকে, এরপরে তোমার দুই পাশে 2টি করে তোমার অগ্রপেশন দাঁত থাকে, যেমন এই একটা অগ্রপেশন দাঁত, এই একটা অগ্রপেশন দাঁত, এই পাশে হচ্ছে আবার 2টা অগ্রপেশন দাঁত। টোটাল কত? 4টা থাকে অগ্রপেশন দাঁত দুই পাশে। এবং চোয়ালের 2 প্রান্তে 3টি করে
এই দেখো একটা দুইটা তিনটা করে পেশন দাঁত আছে, বুঝছো? টোটাল দাঁতের সংখ্যা তাহলে এক পাশে হইলো 16টা। আচ্ছা, এই যে 2 দ্বারা কেন গুণ করব বুঝছো? এই যে এই এক পাশ পাইলাম, এই হচ্ছে আরেক পাশ, আর এই দুই পাশ মিলে হচ্ছে একটা চোয়াল, আবার এই দুই পাশ মিলে হচ্ছে আরও একটা চোয়াল, বুঝছো? আচ্ছা, খেয়াল করো, প্রাপ্তবয়স্ক মানুষের যে দাঁতের সংকেতটা আছে এটা যদি তোমরা একটু দেখো, এটা মনে রাখবা I2 C1 P2 M3, বুঝছো? খেয়াল করো, এই I2 মানে অগ্রপেশন দাঁতের সংখ্যা হচ্ছে ইনসেসরের সংখ্যা হচ্ছে কটা ভাই? 2টা, প্লাস প্রি ক্যানাইন এটার সংখ্যা হচ্ছে একটা। কি করতে দেখো, 2 প্লাস হচ্ছে 1 প্লাস তোমার এখানে প্রিমোলার দাঁতের সংখ্যা হচ্ছে 2টা। ওকে, এরপরে মোলার দাঁতের সংখ্যা হচ্ছে 3টা। টোটাল পেলাম কত? 3 আর 5 কত? 8টা। এই 8, ঠিক আছে, এখানে হচ্ছে 8, আর একটা চলে 2টা পাশ, তাই 2 দিয়ে গুণ, এইটুকু বুঝছো? তাহলে কত হইলো? উপরে হইলো 16, নিচে হইলো 16, টোটাল 16 কত? 32। আবার এটাকে ভাগ দিয়া তোমরা আবার 1 বানায় দিও না, দেখো আবার, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট উপরের চোয়াল আর নিচের চোয়াল বোঝানোর জন্য মাঝখানে একটা দাগ দেওয়া হয়েছে। ওকে, এরপরে 5 থেকে 6 বছরের শিশুর দাঁতের সংকেতটা একটু দেখো। এখন এইখানে সব কিছু ঠিক থাকে, জাস্ট এই যে মানে ইনসেসর বা কর্তন দাঁত দুইটা ঠিক আছে, ভালো, ক্যানাইনও থাকবে, কিন্তু প্রিমোলার দাঁতের সংখ্যা হচ্ছে 0। বাচ্চাদের ক্ষেত্রে প্রিমোলার দাঁতের সংখ্যা 0, যেখানে তোমার যারা প্রাপ্তবয়স্ক তাদের যেখানে হচ্ছে প্রতি চলে 4টা করে প্রিমোলার দাঁত থাকে, সেখানে বাচ্চাদের হচ্ছে 0, আর প্রাপ্তবয়স্কদের মোলার দাঁতের সংখ্যা থাকে 6টা প্রতি চলে, কিন্তু সেখানে তাদের সংখ্যা থাকে 4টা। তো এই জন্য আমরা যদি একটু হিসাব করি, 2 প্লাস 1 প্লাস 0, ঠিক আছে, প্লাস কত? 2, তাহলে হইলো কত? 5। 2 চলের জন্য 2 দ্বারা গুণ, 5 দুগুণে 10, নিচে হলো 10, কত? টোটাল 20টা। এটাই হচ্ছে দন্ত সংকেত। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে দন্ত সংকেত, এটা একটু তোমরা দেখবা। ওকে, এরপরে পাকস্থলীতে খাদ্য পরিপাক টপিকটা আছে। ভাই আমরা জানি পাকস্থলীর যে অংশগুলো আমরা একটু আগে বলছিলাম, কার্ডিয়া, ফান্ডাস, হ্যাঁ, দেহ বা কর্পাস, তারপর হচ্ছে অ্যানস্ট্রম, তারপর হচ্ছে পাইলোরাস, ঠিক আছে না? খেয়াল করো, কার্ডিয়া কোনটা? যে অংশে অন্ননালী উন্মুক্ত হয়, মানে উপর থেকে অন্ননালী, যেমন এইটা আরও এদিকে আসে না, এই অন্ননালীটা এখানে আসে কি উন্মুক্ত হয় না, এখানে এটার সাথে এসে মিল হয় না, এটাকে বলা হয় কার্ডিয়া, ঠিক আছে? কার্ডিয়া। এখন এইখানে দেখো একটা ছিদ্র থাকে, কি থাকে? একটা ছিদ্র, এই একটা একটা স্প্রিংটার থাকে, যেটাকে বলা হয় কার্ডিয়াক স্প্রিংটার। এই কার্ডিয়াক স্প্রিংটারের মাধ্যমে হচ্ছে অন্ননালীটা কি হয়? আমাদের কার্ডিয়ার সাথে যুক্ত হয়। এরপর হচ্ছে ফান্ডাস। ফান্ডাস হচ্ছে এইটা দেখো একটু উঁচু, হ্যাঁ, এই যে উঁচু অংশের নাম হচ্ছে ফান্ডাস। আর দেহ বা কর্পাস, এটা হলো সবচেয়ে বড় অংশ, যে পুরা এখান থেকে এই পর্যন্ত যেটা, এটা হচ্ছে আমাদের কর্পাস, ঠিক আছে? দেহ বা কর্পাস, এটা হচ্ছে পাকস্থলীর সর্ববৃহৎ অংশ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গাটা। আচ্ছা, এরপরে কর্পাসের নিচের যে একটা বাঁকা অংশ থাকে, এটাকে বলা হয় অ্যানস্ট্রম। এটা তেমন এটার এরপরে দেখো ভাইয়া পাইলোরাস, পাকস্থলীর যে অংশটি অন্তের ডিউডোনামে উন্মুক্ত হয়, এই যে এটা হচ্ছে ডিউডোনাম, ঠিক আছে? এই ডিউডোনামে উন্মুক্ত হয় কোনটা? এই পাইলোরাসটা। তাইলে তোমার কার্ডিয়াটা হলো কোনটা? যেইটা অন্ননালীটা যেখানে এসে উন্মুক্ত হয়েছে সেটাকে বলা হয় কার্ডিয়া। আর পাইলোরাসটা হলো কোনটা? যেই অংশটা ডিউডোনামে গিয়ে উন্মুক্ত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো যান্ত্রিক পরিপাক নিয়ে এখানে কথাবার্তা আছে। পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক কে কে আছে, তো এইখান থেকে তোমাদের জাস্ট যেই জায়গাটা লাগবে সেটা হচ্ছে এই যে কাইম তৈরি হয় কিভাবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে না, সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে হচ্ছে খাদ্যবস্তুটাকে একদম গলিয়ে ফেলে সেটাকে একটা কাইম তৈরি করে ফেলে, এবং এটা কোথা থেকে পাওয়া যায় সেটা আমরা সামনে দেখবো। এই কারণে আমরা এগুলা এখানে পড়াচ্ছি না, এগুলো তো একটা গুরুত্বপূর্ণ জিনিসও না, জাস্ট ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যে প্যারাইটাল কোষ থেকে গঠিত হয়ে খাদ্যবস্তুটাকে কাইমে পরিণত করে, এটাই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপর রাসায়নিক পরিপাক। দেখো ভাইয়া তোমরা মোটামুটি জানো, একটু আগেই বলছিলাম
গ্যাস্ট্রিক গ্রন্থির যে ক্ষরণ সেটাকে আমরা গ্যাস্ট্রিক জুস বলি। গ্যাস্ট্রিক জুসে পানির পরিমাণ 99.45 পানি থাকে গ্যাস্ট্রিক জুস। ওকে, গ্যাস্ট্রিন নামক হরমোন ও জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে এটা। এখন আমিষ পরিপাকটা এখানে ইম্পর্টেন্ট, জাস্ট এই পাকস্থলিতে একটা জিনিস ইম্পর্টেন্ট পরিপাকের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমিষ। খেয়াল করবে, হ্যাঁ, আমাদের খাদ্যবস্তুতে প্রথমে আমিষ থাকে। এই আমিষটা কী করে? পানির সহায়তায় পেপসিন নামক এনজাইমের উপস্থিতিতে প্রোটিউস এবং পেপটন তৈরি করে। এরপরে এই জিলেটিন নামক একটা এনজাইমটা হচ্ছে কী করে? জিলেটিনেজ নামক এনজাইমের উপস্থিতিতে পেপটন এবং পলিপেপটাইডে পরিণত হয়, এই দুইটা, ঠিক আছে। এই পেপটন এবং হচ্ছে পলিপেপটাইডে উৎপন্ন হওয়ার পর তোমার হচ্ছে এই যে কেসিন বা দুগ্ধ আমিষ, সেটা হচ্ছে তাও পেপসিন। মানে এইখানে কিন্তু ভাইয়া জাস্ট তিনটাই কিন্তু আমিষ জাস্ট হচ্ছে আমিষ, সেটা কিন্তু এই প্রোটিউজ এবং পেপটনে পরিণত হয়। জিলেটিনটা হচ্ছে জিলেটিনেজ নামক এনজাইমের প্রভাবে পেপটন এবং পলিপেপটাইডে পরিণত হয়। কেসিন বা দুগ্ধ আমিষ যেটা, সেটা হচ্ছে পেপসিনের প্রভাবে পলিপেপটাইডে পরিণত হয়। জাস্ট এটাই দেখানো হয়েছে। এখানে আমাদের আরও একটি জিনিস লাগবে, সেটা হচ্ছে যে বাকি লেখাগুলো কিন্তু আমরা এই ছকটার ভিতরে পেয়ে গেছি, যে প্রাণীদের মতো মানব শিশুতে রেনিন তৈরি হয় না, ঠিক আছে। তো তৈরি না হওয়ার কারণে পূর্ণবয়স্ক মানুষের মতো কেসিন পেপসিনে পলিপেপটাইডে পরিণত করে, ঠিক আছে। এটা একটু দেখব, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, এই জায়গাটা গুরুত্বপূর্ণ ভাইয়া, যে হেলিকোব্যাক্টর পাইলোরি নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে। এটার সংক্রমণে NSAID বা নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটা একটা ব্যথানাশক ঔষধ। এই ধরনের ওষুধের প্রভাবে পাকস্থলীতে ক্ষত সৃষ্টি হয়, যা পরে গ্যাস্ট্রিক আলসার নামে বহুল পরিচিত। তাহলে এই যে গ্যাস্ট্রিক আলসারটা হয়, এটা আমরা বৈজ্ঞানিক নাম মনে রাখবো কী ভাইয়া? কিসের কারণে হয়? NSAID নামক একটা ঔষধ, যেটা ব্যথানাশক ঔষধ। এটা কিসের থেকে তৈরি হয়? NSAID, এটা হচ্ছে হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়ার সংক্রমণ, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে পাকস্থলীতে গ্যাস্ট্রিক আলসার কেন হয়। একটা হলো হেলিকোব্যাক্টর পাইলোরি নামক এনজাইমের ব্যাকটেরিয়ার আক্রমণে, আরেকটা হচ্ছে তোমার NSAID নামক একটা তোমার ব্যথানাশক ঔষধের সংক্রমণে। ওকে, এরপরে ক্ষুদ্রান্তে খাদ্যবস্তুর পরিপাক, খুবই ভালো কথা। পাকস্থলী পাইলোরিক স্ফিংক্টার পর থেকে সূচনা করে এই বৃহদন্তের সূচনা, এই যে তোমার কিছু ইয়াটি আছে, সেখান থেকে এটা আর কি পুরোটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্তর দৈর্ঘ্যটা হচ্ছে 6 থেকে 7 মিটার, এটা আমাদের লাগবে। এখন ক্ষুদ্রান্তের যান্ত্রিক পরিপাক হয় এবং হচ্ছে রাসায়নিক পরিপাকও হয়। আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে যান্ত্রিক পরিপাকের ভিতরে শুধু এইটুকু, ব্রুনাস গ্রন্থি ও গবলেট কোষ থেকে মিউকাস কোষ উৎপন্ন হয়। তাহলে ভাই মিউকাস কোষ কোথা থেকে উৎপন্ন হবে? ব্রুনাস গ্রন্থি আর হচ্ছে গবলেট কোষ, এটা একটু লাগবে। এরপর হচ্ছে কোলেসিস্টোকাইনিন নামক হরমোন পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্তথলিতে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। পিত্তথলিতে যে ক্ষুদ্রান্ত থাকে, সেই তোমার কি করে, সেটা হচ্ছে পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্তথলিতে কি পৌঁছে দেয়? পিত্তরসটাকে ক্ষুদ্রান্তে পৌঁছে দেয় কে? কোলেসিস্টোকাইনিন, এটা লাগবে। এরপর হচ্ছে পিত্ত লবণ, তোমার অবদ্রবণ বা হচ্ছে ইমালসিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে সাবানের ফেনার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিণত হয়, এটা হচ্ছে কি? পিত্ত লবণ। তাহলে ইমালসিফিকেশন প্রক্রিয়াটা হলো কি? মূলত স্নেহদ্রব্যগুলোকে কাটার প্রক্রিয়া। হ্যাঁ, এটা কিসের মাধ্যমে হয়? এটা হচ্ছে স্নেহদ্রব্যের মাধ্যমে হয়। ওকে, আচ্ছা, এরপরে রাসায়নিক পরিপাক। এখানে ভাইয়া অনেক কথাবার্তা আছে। এখন এই জিনিসটা একটু দরকার, যে পিত্তরসে অতিমাত্রায় ক্ষার জাতীয় তরল পদার্থ থাকে, এতে কোনো এনজাইম থাকে না। এখানে কি থাকে ভাইয়া? লবণ থাকে। পিত্তে কোনো এনজাইম থাকে না। খেয়াল করো ভাইয়া, শর্করা পরিপাকের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কি বলছি ভাইয়া? যেমন শর্করা পরিপাক ক্ষুদ্রান্তে, এই জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা একটু ছন্দ দেওয়ার চেষ্টা করব। দেখো ভাইয়া, মানে হচ্ছে অ্যামাইলেজ। এখন অ্যামাইলেজ হচ্ছে কি করে? শর্করা মানে কি তোমরা জানো, স্টার্চ বা গ্লাইকোজেন। এইটাকে কি করে? অ্যামাইলেজ নামক এনজাইমটা মল্টোজে পরিণত করে। আবার এই মল্টেজ নামক এনজাইমটা মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। জাস্ট এই জায়গাটুকু একটু মনে রাখবা, ঠিক আছে? আর কিছু লাগবে না। এরপরে এটা খেয়াল করো, আন্তিক
আন্তিক রসে শর্করা জাতীয় খাদ্য কিভাবে হচ্ছে পরিপাক হয়, এর আগে যেটা ছিল সেটা ছিল কিন্তু ভাই অগ্নাশয় রস দ্বারা, ঠিক আছে, এটা হচ্ছে আন্তিক রস দ্বারা। আন্তিক রসের ক্ষেত্রে তোমার এটা মনে রাখবা যে আমেনা ল্যাক্সে, মানে অ্যামাইলেজ কি করে, অ্যামাইলেজ তোমার স্ট্রাস বা হচ্ছে যে শর্করা জাতীয় যা থাকে সেটাকে অ্যামাইলেজ হচ্ছে মল্টোজ এ পরিণত করে। এরপরে আইসোমল্টেজ, সেক্ষেত্রে বা আইসোমল্টেজ নামক এনজাইমে হচ্ছে আইসোমল্টোজকে মল্টোজে পরিণত করে। এরপরে তোমার মল্টেজ হচ্ছে মল্টোজ নামক মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। সুক্রোজ হচ্ছে সুক্রোজ কী করে ভাইয়া, সুক্রেজ এনজাইম হচ্ছে সুক্রোজের উপর কাজ করে, গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করে। ল্যাকটোজ হচ্ছে ল্যাকটোজের উপর কাজ করে, কি করে, গ্লুকোজ এবং গ্লাকটোজ তৈরি করে। তাইলে খেয়াল করো, সুক্রোজ কার উপরে কাজ করতেছে, সুক্রোজ কাজ করতেছে ফ্রুক্টোজ প্লাস গ্লুকোজ, ওকে। আর ল্যাকটোজ কার উপর কাজ করতেছে ভাইয়া, ল্যাকটোজ কাজ করতেছে যে গ্লাকটোজ প্লাস হচ্ছে গ্লুকোজ প্লাস কি গ্লাকটোজ, ওকে। তো এই জায়গাগুলো একটু দেখবা, একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আমিষ পরিপাক, দেখো ট্রিপসিন নামক যে এনজাইমটা আছে, এই ট্রিপসিন নামক এনজাইমটা এটা কিন্তু ভাই অগ্নাশয় রসে, ঠিক আছে, খেয়াল করবা। এই ট্রিপসিন নামক এনজাইমটা নিষ্ক্রিয় পেপসিনোজেন রূপে খরিত হবে। তাহলে ট্রিপসিন কীভাবে খরিত হয়, নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন রূপে, ঠিক আছে। এখন এই ডিউডেনামে থাকা একটা মিউকাসটা থেকে এন্টারোকাইনেজ নামক এক ধরনের এনজাইম মিশ্রিত হয়। এই এনজাইমটা সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়। কি বলছি, আমাদের যে নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনটা আছে এইটা ডিউডেনামের মিউকাসা কোষ থেকে নিঃসৃত এন্টারোকাইনেজ নামক যে এনজাইম আছে ওইটার সহায়তায় সেটা সক্রিয় ট্রিপসিনে পরিণত হয়, ঠিক আছে। এই যে খেয়াল করো, এরপরে কাইমোট্রিপসিন, তুমি জাস্ট এখানে এই দুইটা লাইন খেয়াল করো ভাইয়া, নিষ্ক্রিয় কাইমোট্রিপসিন রূপে হচ্ছে কাইমোট্রিপসিন খরিত হয়। এইটা কি করে, ট্রিপসিনের সহায়তায়, কার সহায়তায়, ট্রিপসিনের সহায়তায় এটা আবার কিসে পরিণত হয়, কাইমোট্রিপসিনে পরিণত হয়। তাইলে এটা নিষ্ক্রিয় কাইমোট্রিপসিন হিসেবে কিন্তু তোমার খরিত হয়েছিল, কিন্তু উৎপন্ন হইল কি সক্রিয় কাইমোট্রিপসিন, কার ইয়েতে, ট্রিপসিনের ক্রিয়া। এরপরে কার্বক্সিপেপটাইডেজ, এগুলো জাস্ট দেখে রাখবা, অ্যামিনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, কোলাজিনেস কোন এনজাইমের উপস্থিতিতে, ম্যাক্সিমাম নিচেগুলোতে ক্ষেত্রে জাস্ট মাত্র এই তোমার যে ইয়েটা থাকবে, যেমন ট্রাইপেপটাইডেজ, তাহলে মানে কি ট্রাইপেপটাইড, এনজাইম হচ্ছে ট্রাইপেপটাইডেজ, তাহলে ইয়েটা হবে কি, খাদ্যটা হবে ট্রাইপেপটাইড, তাহলে ট্রাইপেপটাইডের উপস্থিতিতে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। ডাইপেপটাইডের উপস্থিতিতে অ্যামিনো অ্যাসিডে পরিণত হবে। কোলাজেনেজের উপস্থিতিতে সরল পেপটাইডে পরিণত হবে। জাস্ট নিচেরগুলো হচ্ছে সিম্পল। তো এখান থেকে জাস্ট এই দুইটা লাইন একটু ভালো করে মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, এরপরে আমাদের পেপসিন এবং ট্রিপসিনের মধ্যে একটা পার্থক্যের ছক দেওয়া আছে, দেখে নিবা। যেমন আমি একটু বলে দিই, পাকস্থলী গ্যাস্ট্রিক গ্রন্থির পেপটিক কোষ থেকে হচ্ছে পেপসিন উৎপন্ন হবে। তাহলে তোমার পেপসিন কোথা থেকে উৎপন্ন হবে, পাকস্থলী থেকে, আর ট্রিপসিন হচ্ছে অগ্নাশয় থেকে, ওকে। এই যে এখানে যেটা বলছিলাম এটা 2 নম্বরে এইটুকু দেখবা। এরপর এটি পাকস্থলীতে প্রোটিউস এবং হচ্ছে পেপটনে পরিণত হয়, আর এটা ডিউডেনামে প্রোটিউস এবং পেপটনকে পলিপেপটাইডে পরিণত করে। তাহলে পেপসিন এনজাইমটা কাজ করে কোথায় বলো তো, পাকস্থলীতে, আর ট্রিপসিন এনজাইমটা কাজ করে কোথায়, ক্ষুদ্রান্তে। এগুলো ইম্পর্টেন্ট। স্নেহ পরিপাকের কথাবার্তা এখানে বলা আছে ভাইয়া, পিত্তরসে কোনো এনজাইম থাকে না, পিত্তরসে পিত্ত লবণ থাকে। পিত্ত লবণ হচ্ছে কি, সোডিয়াম গ্লাইকোকোলেট, নট জাস্ট সোডিয়াম গ্লাইকোলেট, হবে কি সোডিয়াম গ্লাইকোকোলেট, ওকে। এরপরে সোডিয়াম টরোকোলেট, পটাশিয়াম গ্লাইকোলেট, এরপর হচ্ছে পটাশিয়াম টরোকোলেট। ওই যে তোমার অবদ্রবণ বা ইমালসিফিকেশন প্রক্রিয়াটা ঘটে কোথায়, স্নেহদ্রব্যের ভিতরে, স্নেহদ্রব্যকে ভাঙার প্রক্রিয়া, যেখানে সাবানের ফেনার মতো উৎপন্ন হবে। এরপরে তোমরা এখানে মনে রাখতে পারো ভাইয়া যে আমাদের অগ্নাশয়ে স্নেহ পরিপাকটা কীভাবে ঘটে, ফলকের মাধ্যমে। মানে হচ্ছে ফসফোলাইফেজ
এনজাইমটা কাজ করে কার উপরে? ফসফোলিপিডের উপরে। কি উৎপন্ন করে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। মনে রাখবা স্নেহদ্রব্য সবসময় কি উৎপন্ন করবে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল। ওকে, আর আমিষ কি উৎপন্ন করছে? সেটা হচ্ছে পেপটাইড উৎপন্ন করছে, ঠিক আছে, বা অ্যামিনো অ্যাসিড উৎপন্ন করছে। ওকে, এরপর দেখো ভাই লতে কি ভাই? লতে হচ্ছে লাইফেজ এনজাইম কার উপর কাজ করে? স্নেহ করার উপর কাজ করে। কি উৎপন্ন করছে? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল উৎপন্ন করবে। কোলেস্টেরল এস্টারেজ কি উৎপন্ন করবে? কোলেস্টেরল এস্টারের উপর বিক্রিয়া করে ফ্যাটি অ্যাসিড প্লাস কোলেস্টেরল উৎপন্ন করবে। তবে যত যাই বলি আমি তোমাদেরকে, তোমরা উদাহরণগুলো মনে রাখতে পারো আর না পারো সেটা ইম্পর্টেন্ট না, আমাদের জাস্ট ইম্পর্টেন্ট কথাবার্তা হচ্ছে যে কোন এনজাইমটা কার উপর কাজ করে। স্নেহদ্রব্যের উপর এনজাইম কোন এনজাইম কাজ করে, আমিষের উপর কোন কোন এনজাইম কাজ করে, অগ্নাশয়ে কি এনজাইম কাজ করে, হ্যাঁ, আন্তিক রসের ক্ষেত্রে কি এনজাইম কাজ করে, আমিষের উপরে কি এনজাইমটা কখন কাজ করতেছে, এগুলো জাস্ট আমাদের লাগবে। আন্তিক রসের স্নেহদ্রব্যের উপর কি এনজাইম কাজ করে দেখাবে? মল। যেমন মতে তোমরা মনে রাখতে পারো মনোগ্লিসারাইডের উপর কাজ করে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল উৎপন্ন করবে। আর ল্যাশএথিনেজ কি উৎপন্ন করবে? ল্যাশিথিনের উপর কাজ করে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল উৎপন্ন করবে। আর স্নেহকণের উপর লাইপেজ কাজ করে মনোগ্লিসারাইড বা এবং হচ্ছে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করবে। এইটুকু। তো তোমরা জাস্ট আগে এনজাইমগুলো মনে রাখো, ওগুলো ভালো লাগলে যদি পারো মনে রাখবা, না পারলে তত ক্ষতি নেই। তবে একটা মানে যেই চারটা মনে রাখবা যে আমিষ থেকে আমরা কি পাবো? অ্যামিনো অ্যাসিড পাবো, তাই না? আমিষ থেকে পাবো অ্যামিনো অ্যাসিড। ওকে, অ্যামিনো। আর আমরা স্নেহ থেকে কি পাবো? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল পাবো। এটা একটু মনে রাখবা, এইগুলো মনে রাখবা, ঠিক আছে? ওকে, তো এরপরে চলে আসো পরিপাক গ্রন্থির ভূমিকা। খেয়াল করো ভাই, যেমন আমাদের আছে লালা গ্রন্থি, আমরা বলছিলাম 3 জোড়া লালা গ্রন্থি থাকে, আমাদের কানের নিচে 2 জোড়া থাকে, সেটাকে বলা হয় প্যারোটিড গ্রন্থি। এই যে প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, যেগুলো হচ্ছে আমাদের নিচের চলের দিকে থাকে। ওকে, এখন এরপর হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সেটাও কোথায় থাকে ভাই? জিহ্বার নিচে থাকে। এখন খেয়াল করো জাস্ট আমাদের এখানে লাগবে কি? এখানে লাগবে হচ্ছে যে এই সাবম্যান্ডিবুলার গ্রন্থি, এটার হচ্ছে যে একজোড়া গ্রন্থি, এদের গ্রন্থির নালীগুলো কোথায় উৎপন্ন হবে? সেটা হচ্ছে জিহ্বার ফ্রেনুলামে তোমার হচ্ছে উন্মুক্ত হবে। কি? জিহ্বার ফ্রেনুলামে। আবার সাবলিঙ্গুয়াল গ্রন্থিও সেম জিহ্বার ফ্রেনুলামে উন্মুক্ত হবে, ঠিক আছে? এগুলো একটু দেখবা। এরপর লালা একজন মানুষ কতটুকু লালা ক্ষরণ করে এটা তোমাদেরকে আগে দেখাইছি, জাস্ট এখানে রাখবে এটা যে লালার পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.2। ওকে, 6.2 থেকে কত? 7.2, এটা একটু মনে রাখবা। লালায় পানির পরিমাণ 95.5 থেকে 99.5, এটা আরও আগে দেখাইছি। লালার কাজ, এই জায়গাটাও গুরুত্বপূর্ণ ভাই। লালার কাজটা কি দেখো, আমাদের যদি হচ্ছে মুখে লালা থাকে আমাদের কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, হ্যাঁ, তো কিন্তু যদি আমাদের মুখে লালা কমে যায়, যেমন হচ্ছে কোনো কারণে ভয়, উত্তেজনা, উৎকণ্ঠা ইত্যাদি কারণে যদি আমাদের মুখে লালা কমে যায়, তখন একটা অসুখ সৃষ্টি হয়। এই অসুখটা আমাদের হচ্ছে তখন কথা বলতে অসুবিধা হয়, এই অবস্থাটিকে বলা হয় জেরাস্টোমিয়া। তাহলে জেরাস্টোমিয়া কেন হয়? লালা কমে যাওয়ার ফলে জেরাস্টোমিয়া হয়। বা আমাদের যদি কথা লালা ক্ষরণ কমে গিয়ে যদি কথা বলতে একটু অসুবিধা হয়, তখন যে রোগটা সৃষ্টি হয় সেটাকে কি বলা হয়? জেরাস্টোমিয়া। ইংলিশ টার্মটা দেখে রাখবা, এটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে খেয়াল করবে ক্লোরাইড কি করে? স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে কে? ক্লোরাইড। এগুলো লাগবে। লালা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ, এটাও ইম্পর্টেন্ট। লালা কি? অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের অংশ। চলে আসলাম ভাইয়া যকৃতে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, যকৃতের কালারটা হচ্ছে লালচে বাদামি, এইটুকু একটু দেখবা। আর কোথায় অবস্থিত এটাও দেখবা। আর যকৃত মানবদেহের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃত কয়েকটা ভাগে বিভক্ত, যেমন ডান, বাম, কোয়াড্রেট, তারপর হচ্ছে এই 4টে অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত। আর এই যকৃতের ডান খণ্ডের নিচে পিত্তথলি থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। পিত্তথলির অবস্থান কোথায়? যকৃতের ডান খণ্ড আছে না, ডান খণ্ডের নিচে হচ্ছে পিত্তথলি থাকবে। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, এটা দেখবা। আর এরপরেই যকৃত থেকে আসা ডান ও বাম যকৃত নালী মিলিত হয়ে একটা অভিন্ন যকৃত নালী গঠন করে। কি বলছে?
যকৃতের যে ডান নালী আর হচ্ছে বাম যকৃত থেকে বাম নালী, এই দুইটা মিলিত হয়ে একটা অভিন্ন যকৃত নালী গঠন করে। ধরো এইভাবে সে কী করলো, একটা অভিন্ন যকৃত নালী গঠন করলো। এই অভিন্ন যকৃত নালীটা পিত্তনালীর সাথে, ধরো আরেকটা আছে পিত্তনালী, এই পিত্তনালীর সাথে মিলিত হইলো। ঠিক আছে, এই পিত্তনালীর সাথে মিলিত, এই সবগুলো একসাথে মিলিত হইলো। এখন এই পিত্তনালীর সাথে মিলিত হওয়ার পরে একটা অভিন্ন পিত্তনালী গঠন করে, এখন এটার নাম হয়ে গেছে অভিন্ন পিত্তনালী। এই অভিন্ন পিত্তনালী বা অ্যাম্পুল অফ ভ্যাটার, এটা ডিউডোনামে উন্মুক্ত হয়। ঠিক আছে, এটা হচ্ছে ডিউডোনামে উন্মুক্ত হয়, এটা একটু মনে রাখবা। এই অভিন্ন পিত্তনালী আবার কিন্তু দেখবা গঠন করে, অ্যাম্পুল অফ ভ্যাটার এটার নাম। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে যকৃতের আণুবীক্ষণিক গঠন আছে। যকৃত হচ্ছে কি ধরনের আবরণ দ্বারা আবৃত থাকে, সেটা হচ্ছে গ্লিসন ক্যাপসুল দ্বারা আবৃত থাকে। আচ্ছা, এটা একটু মনে রাখবা। হ্যাপাটিক কোষ বা হচ্ছে হ্যাপাটোসাইট তোমার হচ্ছে যকৃতে থাকবে। লোবিউলের কেন্দ্রে থাকে কেন্দ্রীয় শিরা থাকে। মাঝে রক্ত চলাচলের জন্য, যকৃতের মাঝে লোবিউলের মাঝে রক্ত চলাচলের জন্য সাইনোসাইড নামক ফাঁকা স্থান থাকে। সাইনোসাইডগুলো কাপ্ফার কোষ দিয়ে আবৃত থাকে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যকৃতের স্থায়ী এবং হচ্ছে বিপাকীয় ভূমিকা। যকৃতকে মানবদেহের জৈব রসায়নাগার নামে অভিহিত করা হয়, এটা একটু দেখবা। যকৃতের সঞ্চয়ী ভূমিকা কি কি করে, যকৃত দেহের প্রধান সঞ্চয় কেন্দ্র। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে দেহের প্রধান সঞ্চয় কেন্দ্রের নাম কি, যকৃত, এটা দেখবা। এরপরে তোমার যকৃত যে গ্লাইকোজেন সঞ্চয় করে, সেক্ষেত্রে কি কাজ করে, এটা একটু দেখবা। এটা হচ্ছে ইনসুলিন কাজ করে গ্লাইকোজেন সঞ্চয় করা। রক্তের গ্লুকোজ হচ্ছে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া মূলত গ্লাইকোজেনে রূপান্তরিত হয়, এটা একটু দেখবা। রক্তের সঞ্চয়, কতটুকু রক্ত সঞ্চয় করতে পারে, এটা আছে। এরপর হচ্ছে তোমার ভিটামিন সঞ্চয়। হ্যাঁ, স্নেহে, এটা একটু ইম্পর্টেন্ট, দেখো যকৃতে স্নেহে দ্রবণীয় ভিটামিন এ ডি ই কে, যকৃত কী করে, স্নেহ দ্রবণীয় ভিটামিন এ ডি ই কে, এবং পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে কারা ভাইয়া, ভিটামিন বি ও সি। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, স্নেহ দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ ডি ই কে, আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে কারা, পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে বি6, সায়ানোকোবালমিন মানে বি12 এবং ফলিক অ্যাসিড বি9 ইত্যাদি সঞ্চয় করে। বি12 এবং ফলিক অ্যাসিড অস্থিমজ্জা লোহিত রক্তকণিকা তৈরিতে উৎপন্ন হয়। এই জায়গাগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা দেখবা। ওকে, পিত্তরস, দৈনিক প্রায় 400 থেকে 800 মিলিলিটার পিত্ত রস তৈরি হয়, এটা দেখবা। এরপরে খনিজ সঞ্চয়, দেখো লোহিত রক্তকণিকার ভাঙনের ফলে হিমোগ্লোবিনের যকৃতে কাপ্ফার কোষের মাধ্যমে হচ্ছে কি করে, ভেঙে যায়, ভেঙে হচ্ছে হিম এবং গ্লোবিন তৈরি হয়। হ্যাঁ, এই হিমের লৌহ অংশ ফেরিটিন হিসেবে জমা হয়, এটা একটু দেখবা। শর্করা পরিপাক, যকৃতের বিপাকীয় ভূমিকা। শর্করা পরিপাক এটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, খেয়াল করো ভাইয়া। শর্করা পরিপাকের ভিতরে কীভাবে পরিপাক হয় এটা, ঠিক আছে। এটা 4 ভাগে হয়, যেমন গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, এরপর হচ্ছে লাইপোজেনেসিস। গ্লুকোজেনেসিস মানে কি ভাইয়া, গ্লুকোজেনেসিস মানে হচ্ছে গ্লুকোজ কি উৎপন্ন হয় নাকি। এখন খেয়াল করো ভাইয়া, এখান থেকে তোমার লাগবে কি, যে এই যে তোমার হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এরপর হচ্ছে হেক্সোস, এই শর্করাকে যকৃত আছে না, যকৃতের গ্লুকোজ এটাকে পরিবর্তিত করে কিসের বাবা ভাইয়া, গ্লাইকোজেন নামক একটা এনজাইমের নামক একটা অদ্রবণীয় পলিস্যাকারাইড হিসেবে এটাকে জমা করে। যখন আমরা খাবার খাই তখন এই গ্লাকটোজ, ফ্রুক্টোজ, সমস্ত হেক্সোস, এই শর্করাকে কী করে, যকৃত কী করে, গ্লুকোজে পরিবর্তিত করে গ্লাইকোজেনে তোমার হিসেবে জমা করে। ঠিক আছে, জমা করার পরে এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেনের রূপান্তর যে প্রক্রিয়া, এটাকে বলা হয় গ্লাইকোজেনোসিস। এই ক্ষেত্রে একটা হরমোন কাজ করে, সেটা হচ্ছে ইনসুলিন। ওকে, এরপর হচ্ছে গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার অশর্করা জাতীয় উপাদানগুলো গ্লুকোজে শর্করা উৎপন্ন করার প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলা হয়। শর্করা উপচিতিমূলক বিপাক, এটা হলো শর্করা একটা উপচিতিমূলক বিপাক। তাহলে গ্লাইকোজেনেসিস হচ্ছে শর্করা একটা উপচিতিমূলক বিপাক। কোনটি শর্করার উপচিতিমূলক বিপাক, গ্লাইকোজেনেসিস হচ্ছে শর্করা একটা উপচিতিমূলক বিপাক, এটা দেখবা। এরপরে খেয়াল করো ভাইয়া, গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে কি ভাই, গ্লুকোজ ভাঙা, তাই না। তাহলে খেয়াল করো, আচ্ছা ওইখানে একটা আছে যে গ্লুকাগন নামক হরমোনের কারণে হচ্ছে গ্লাইকোজেনেসিস ঘটে। আর
গ্লাইকোজেনোলাইসিস। আচ্ছা, এটাতে যদি রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায়, হ্যাঁ, তখন কি করে আবার ওই গ্লাইকোজেনটাকে ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি করে, এইটাকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। এখন এই প্রক্রিয়াটি হচ্ছে এফিনেফ্রিন এবং গ্লুকাগন নামক হরমোন দ্বারা প্রভাবিত হয়, এটা একটু দেখবা। লাইফোজেনেসিস, ইনসুলিন হরমোনের প্রভাবে সাধারণত এটা ঘটে। এরপর খেয়াল করবে এখান থেকে পড়তে হবে আমাদের টিসি বা ট্যাট্রাগ্লিসারাইড কোষ, এটা হচ্ছে চর্বি হিসেবে জমা হয়, এটা মনে রাখবা। আর হৃদরোগ এবং স্ট্রোকের অন্যতম প্রধান কারণ হলো ট্যাট্রাগ্লিসারাইডের মাত্রা যদি বেড়ে যায়। কি বলছি? ট্যাট্রাগ্লিসারাইডের মাত্রা যদি বেড়ে যায় সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে ট্যাট্রাগ্লিসারাইডের মাত্রা যদি বেড়ে যায় তাহলে কি হবে ভাইয়া? হৃদরোগ এবং আমাদের স্ট্রোক হইতে পারে। ওকে, আচ্ছা, এটার মধ্যে পার্থক্য দেওয়া আছে গ্লুকোজেনোসিস এবং হচ্ছে গ্লাইকোজেনোলাইসিসের মধ্যে। এখানে কোনটার জন্য কোন হরমোন কাজ করে এটা একটু দেখবা। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করবে প্রোটিন বিপাক, ডিঅ্যামিনেশন বিক্রিয়াটা একটু দেখবা। ডিঅ্যামিনেশন মানে কি ভাইয়া? অ্যামিন মানে হচ্ছে অ্যামিন মানে কি ভাইয়া? আমিষ। তাহলে এই অ্যামিনো অ্যাসিড এটাকে হচ্ছে যে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া মানে হচ্ছে আমিষটাকে ভাঙা। ঠিক আছে, তো দেখো ভাইয়া এই যে এখানে হচ্ছে আমাদের এই ডিঅ্যামিনেশন প্রক্রিয়া হচ্ছে তোমার কিটো অ্যাসিড এবং হচ্ছে অ্যামিনোমূলক উৎপন্ন হয়, আমিষ ভেঙে কি উৎপন্ন হয়? কিটো অ্যাসিড এবং অ্যামিনোমূলক। এখন এই যে কিটো অ্যাসিড শক্তি উৎপাদনের জন্য ক্র্যাবস চক্রে প্রবেশ করে, ভালো কথা, কিন্তু এই যে অ্যামিনোমূলকটা থেকে যায় সেটা হচ্ছে আমাদের H+ আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে, এটা একটু দেখবা। এরপর হচ্ছে ইউরিয়া ভাইয়া মানুষের যকৃতে অরিনেথিন চক্র সম্পূর্ণ হয়, এটা একটু মনে রাখবা। তাহলে অরিনেথিন চক্র কোথায় হয়? যকৃতে হয়, এটা একটু মনে রাখবা। আর এই অরিনেথিন চক্রে প্রবেশিষ্ট তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে না, এই কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে ইউরিয়া সৃষ্টি করে। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে প্লাজমা প্রোটিন, যকৃতে গামা গ্লোবিউলিন ছাড়া সকল ধরনের প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে যকৃত কি করে? সকল ধরনের প্রোটিন সংশ্লেষণ করে, শুধু কাকে ছাড়া? গামা গ্লোবিউলিন ছাড়া সকল প্রকার প্রোটিন সংশ্লেষণ করে। আচ্ছা, এরপর হচ্ছে হরমোন সংশ্লেষণ, যকৃত অ্যানজিনোটেনসিনোজেন নামক হরমোন সংশ্লেষণ করে, যা বৃক্কে নিঃসৃত রেনিন এনজাইম দিয়ে সক্রিয় হয়ে অ্যানজিনোটেনসিন উৎপন্ন করে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপরে লোহিত রক্তকণিকার ভাঙন, এগুলো দেখা লাগবে না, তেমন ইম্পর্টেন্ট না। হিমোগ্লোবিনের ভাঙন লাগবে না। আচ্ছা, পিত্ত উৎপাদন, এগুলা এই যে কি কাজ করে জাস্ট এই হেডলাইনগুলো দেখবা। ঠিক আছে, আচ্ছা, হরমোন সংশ্লেষণ, যকৃত অ্যানজিনোটেনসিনোজেন নামক হরমোন সংশ্লেষণ করে, যা বৃক্ক রেনিন উৎপন্ন করে, এটা তো আমরা একটু আগে দেখাইছিলাম। এরপরে হরমোনের ভাঙন, তারপর হচ্ছে টক্সিন বা বিষ অপসারণ করে, তাপ উৎপাদন করে, রক্ত ব্যাকটেরিয়া মুক্ত রাখে, এগুলা কে করে? সকল কাজ হচ্ছে কি যকৃতের নিঃসরণ বা পিত্তরস, এগুলা তত ইম্পর্টেন্ট না, এগুলো দেখার দরকার নেই। এটা জাস্ট দেখবা যে পিত্তরস চর্বি জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশন প্রক্রিয়া ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে, এটা আরও আগে একবার দাগাই দিছিলাম। ঠিক আছে, এরপর আমরা চলে আসলাম ভাই অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি নামে পরিচিত, এটা একটু মাথায় রাখবা। আর এটার অগ্নাশয়ের গ্রন্থিগুলো তোমার ছোট ছোট নালিকা বেরিয়ে একত্রিত হয়ে উইরস্যাং নালী গঠন করে। আচ্ছা, পিত্তনালীর সাথে মিলিত হয়ে অ্যাম্ফুলা অফ ব্যাটার, হ্যাঁ, এর মাধ্যমে ডিউডেনামে প্রবেশ করে, এটা মনে রাখবা। এটা বুঝছো? আমি একটু আগে দেখাইছিলাম যে তোমার যকৃত থেকে একটা নালী আসে, ডান এবং বাম নালী, এই দুইটা নালী আসে একটা নালী গঠন করে, আবার হচ্ছে তোমার পিত্ত নালী থেকে আরেকটা নালী আসে, আইসা হচ্ছে এটার সাথে ধরো আবার মিলিত হয়, এগুলো সবগুলো মিললে আবার আরেকটা নালী গঠন করে, সেটাকে বলে অ্যাম্ফুল অফ ব্যাটার। এইটা হচ্ছে মূলত সেই নালীটা। ঠিক আছে, অ্যাম্ফুল অফ ব্যাটার। আচ্ছা, এরপরে চলে আসো আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে, আচ্ছা খেয়াল করো ভাইয়া, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস, হ্যাঁ, দ্বীপপুঞ্জ বলা হয়। এই যে অন্তঃক্ষরা গ্রন্থি, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্ডস আছে, এখানে কি কি কোষ উৎপন্ন হয় খেয়াল করো ভাইয়া। আলফা কোষ যেটা হচ্ছে, এরপর হচ্ছে বিটা কোষ। আলফা কোষ কী করে ভাইয়া? গ্লুকাগন হরমোন ক্ষরণ করে, যেটা হচ্ছে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। আলফা কোষের কাজ কি? গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা। রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে কোনটা ক্ষরিত হবে? তাহলে আলফা কোষ। এরপর বিটা কোষ, এটা হচ্ছে গ্লুকোজের পরিমাণ কমায়। তাহলে রক্তে যদি তোমার গ্লুকোজের পরিমাণ কি হয়? বেড়ে যায়, তাহলে কি করব? আমরা বিটা কোষ নিঃসরণ করবে। বিটা কোষ নিঃসরণ করলে তাহলে কি হবে? গ্লুকোজের পরিমাণটা কমে যাবে। এরপর হচ্ছে ডেল্টা কোষ, যেটা হচ্ছে সোমাটোস্টেটিক হরমোন ক্ষরণ করে, যা আলফা এবং বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। পিপি বা প্যানক্রিয়েটিক পলিপেপটাইড বা গামা কোষ, এটা হচ্ছে
কি করে ভাইয়া, গামা কোষ বা প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, ঠিক আছে, ক্ষরণ করে। গামা কোষ কী করে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড ক্ষরণ করে, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে অগ্নাশয়ের পিএইচ 8 থেকে 8.3 পর্যন্ত হইতে পারে। এই জায়গাটা একটু দেখবা ভাইয়া, আমিষ পরিপাককারী এনজাইম এবং তাদের কাজ, এটা একটু দেখবা। এরপরে এই অক্সেন্টিক কোষ, মিউকাস কোষ, আর্জেন্টাফিন কোষ, জাইমোজেনিক কোষ, এগুলো কোনটার কি নাম, ঠিক আছে। অক্সেন্টিক কোষ হচ্ছে প্যারাইটাল কোষ নামে পরিচিত। এরপর হচ্ছে মিউকাস কোষ, এটা হচ্ছে পিচ্ছিল মিউকাস উৎপন্ন করে। আর্জেন্টাফিন হচ্ছে সেরাটোনিন নিঃসৃত করে। আর জাইমোজেনিক হচ্ছে চিপ কোষ বলা হয় জাইমোজেনিক কোষকে, ঠিক আছে, এগুলো একটু দেখবা। এরপর হচ্ছে গ্যাস্ট্রিক কোষ। গ্যাস্ট্রিক কোষ হচ্ছে কোথা থেকে খরিত হবে ভাইয়া, গ্যাস্ট্রিক কোষ হচ্ছে জি কোষ থেকে খরিত হয়, যেটা গ্যাস্ট্রিন নামক হরমোন ক্ষরণ করে। এরপর হচ্ছে অ্যান্টারোক্রোমাফিন কোষ, এটা হচ্ছে এসব কোষ হচ্ছে হিস্টামিন নিঃসরণ ও সংরক্ষণ করে, এটা একটু দেখবা। ওকে, এরপর হচ্ছে তোমার ব্রাশ কোষ, গবলেট কোষ, এগুলো কোথায় থেকে ভাইয়া, আন্তিক গ্রন্থি থেকে এগুলো খরিত হয়, এটা একটু দেখবা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে এনজাইম এবং পিত্তরসের মধ্যে পার্থক্য, এই ছকটা একটু দেখবা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এরপরে এটা একটা হাই ভোল্টেজ টপিক ব্যাগ, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখন এই জায়গাটাই আছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পরিপাকে হরমোনের ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা একটু খেয়াল করবে, আমি তোমাদের একটু দেখাই যে এখানে আমি পিডি দ্বারা আইডেন্টিফাই করে দিছি, খেয়াল করো হ্যাঁ। জি কোষ এটা খরিত হয় পাকস্থলী থেকে খরিত হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর সিক্রেটিন, কি বলছি, সিক্রেটিন, গ্যাস্ট্রিন হচ্ছে পাকস্থলীর জি কোষ থেকে খরিত হয়। সিক্রেটিন ডিওডেনামের মিউকোসা কোষ থেকে খরিত হয়। খেয়াল করবে এখানে আমি ডি দিয়ে দিছি, দেখো কোন কোন কোষগুলো ডিওডেনাম থেকে খরিত হয়। জাস্ট তুমি ডিওডেনাম থেকে যে কোষগুলো খরিত হয় এগুলো একটু মনে রাখো। নাম্বার 1 সিক্রেটিন। এরপরে তুমি দেখবা আরও খরিত হয় ডিওডেনাম থেকে, কি কোষ খরিত হয়, সিক্রেটিন। তারপর হচ্ছে অ্যান্টারোগ্যাস্ট্রন, এটা কোথা থেকে খরিত হয়, ক্ষুদ্রান্তের ডিওডেনাম থেকে খরিত হয় অ্যান্টারোগ্যাস্ট্রন। এরপরে খরিত হয় অ্যান্ট্রোকাইনিন, ক্ষুদ্রান্তের ডিওডেনাম থেকে প্রাচীর থেকে খরিত হয়। ডিওক্রাইনিন ক্ষুদ্রান্তের ডিওডেনাম থেকে খরিত হয়। ভিল্লিকাইনিন ধরে নিবা ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে খরিত হয় বা ডিওডেনাম থেকে খরিত হয়। এই যে ক্ষুদ্রান্তের প্রাচীর, তাহলে যেটাতে ডিওডেনাম থাকবে সেটা ডি থাকবে, সেটাই হবে ক্ষুদ্রান্তের প্রাচীর বা ক্ষুদ্রান্তের প্রাচীরের ডিওডেনাম থেকে খরিত হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো ভাইয়া, এইটা শেষ, এইটা শেষ, সবগুলোই অলরেডি শেষ, সবগুলোই কিন্তু আমাদের ক্ষুদ্রান্তের ডিওডেনাম থেকে অলরেডি খরিত হয়েছে। জাস্ট আমরা দেখলাম যে পি যেটা সেটা হচ্ছে পাকস্থলীর। এখন একটা দেখো, পাকস্থলী গ্যাস্ট্রিন হচ্ছে পাকস্থলী থেকে খরিত হয়েছে। এরপর যে সোমাটোস্টেরিনও ভাইয়া পাকস্থলী থেকে খরিত হয়েছে, তাই না, এখানে পি দেওয়া আছে। এরপরে পাকস্থলী থেকে আর খরিত হয়েছে না, তাহলে পাকস্থলী থেকে খরিত হয় কয়টা, দুইটা, একটা হচ্ছে গ্যাস্ট্রিন আর একটা হচ্ছে সোমাটোস্টেরিন। আর ডি সিক্রেটিন, তারপর হলো তোমার অ্যান্টারোগ্যাস্ট্রিন, এরপর হচ্ছে অ্যান্ট্রোকাইনিন, ডিওক্রাইনিন, ভিল্লিক্রাইনিন, যা আছে বাকি সব হচ্ছে ক্ষুদ্রান্তের প্রাচীরের ডিওডেনাম থেকে খরিত হয়। আর কি কি আছে ভাই, আর আছে তোমার তোমার কোলেসিস্টোকাইনিন, এটা জাস্ট প্যানক্রিও জাইমিন থেকে, যেটাও ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে খরিত হয়, ঠিক আছে। তো এটাও তোমরা ডি দিয়ে চাইলে মনে রাখতে পারো, ডি অন্তর্ভুক্ত করে দিতে পারো। আচ্ছা, এরপরে জাস্ট খেয়াল করো অ্যান্টারোকাইনিন এবং হচ্ছে পেপটাইড, এই দুইটা হচ্ছে ইলিয়ামের প্রাচীর থেকে খরিত হয়। তাহলে ইলিয়ামের প্রাচীর থেকে খরিত হয় কয়টা, দুইটা। তাহলে জিনিসটা দেখো কত ইজি হয়ে গেছে। তোমার ম্যাক্সিমাম হচ্ছে ক্ষুদ্রান্তের ডিওডেনাম থেকে অথবা ক্ষুদ্রান্তের প্রাচীর থেকে, আর তোমার জাস্ট দুইটা হচ্ছে ইলিয়ামের প্রাচীর থেকে, একটা হচ্ছে অ্যান্টারোকাইনিন আর একটা হচ্ছে পেপটাইড, আর দুইটা হচ্ছে পাকস্থলী থেকে গ্যাস্ট্রিন আর হচ্ছে সোমাটোস্টেটিন। ওকে, এই তো আর কি, এটা তো এত ইজি কঠিন কিছু না, তবে এটা থেকে ব্যাপক পরিমাণ প্রশ্ন কিন্তু আসে, এটা একটু মাথায় রাখবা। এই যে পৌষ্টিক নালীর বিভিন্ন অংশে খাদ্য পরিপাকের রূপান্তরের ছক, এই ছকটা দেওয়া আছে। এখন কোন জায়গায় কি খরিত হয় দেখো, লালা গ্রন্থিতে দুইটা এনজাইম, মুখ গহ্বরে দুইটা এনজাইম কাজ করে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে টায়ালিন আর একটা হচ্ছে মল্টোজ, শর্করা পরিপাকের ক্ষেত্রে, ঠিক আছে। এরপর উৎপন্ন হয় কি, মল্টোজ, গ্লুকোজ উৎপন্ন হবে। এরপর হচ্ছে পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থির পাচকরস থাকে, এখানে তোমার এনজাইম কাজ করে পেপসিন আর হচ্ছে জিলেটিনিস,
এখান থেকে উৎপন্ন হবে কি ভাইয়া প্রোটিউস এবং পেপটন। ওকে, আচ্ছা এরপর হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে কার্বোহাইড্রেট যখন পরিপাক করে তখন হচ্ছে অ্যামাইলেজ আর মল্টেজ কাজ করে, সেক্ষেত্রে উৎপন্ন হয় মল্টোজ গ্লুকোজ। আর প্রোটিন যখন করে সেক্ষেত্রে হচ্ছে ট্রিপসিন, কাইমোট্রিপসিন, এই সকল এনজাইমগুলো কাজ করে এবং কোনটা কী কী উৎপন্ন করে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এরপর হচ্ছে ক্ষুদ্রান্তের অগ্নাশয় গেল। এরপর হচ্ছে ক্ষুদ্রান্তের ভিতরে আন্তিগ্রন্থি। আন্তিগ্রন্থি হচ্ছে কি কার্বোহাইড্রেট পরিপাককারী থাকে, প্রোটিন পরিপাককারী থাকে। কার্বোহাইড্রেট পরিপাক হচ্ছে ল্যাকটেজ, মল্টেজ, সুক্রোজ, অ্যামাইলেজ। হ্যাঁ, এগুলো উৎপন্ন করে কি কি গ্লুকোজ, গ্লাকটোজ। ল্যাকটোজ হচ্ছে কি গ্লুকোজ প্লাস গ্লাকটোজ, মল্টেজ হচ্ছে গ্লুকোজ, আর সুক্রোজ হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, আর অ্যামাইলেজ হচ্ছে জাস্ট শর্করা, সরল শর্করা। ঠিক আছে, এই তো এগুলো এই চার্টটা দেখবা খুবই ভালো করে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট, এটা দেখবা। আচ্ছা এরপরে তোমার খাদ্য শোষণ। শর্করা প্রধানত মনোস্যাকারাইড বা একক রূপে শর্করা শোষিত হয়। শর্করা কীভাবে শোষিত হয়? একক রূপে বা মনোস্যাকারাইড রূপে যে শর্করা শোষিত হয়। আর ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড হরমোন শর্করা শোষণ নিয়ন্ত্রণ করে। তাহলে শর্করা শোষিত হয় কীভাবে? মনোস্যাকারাইড রূপে। আর এটা শোষণ করে কে? এটা নিয়ন্ত্রণ করে কে? ইনসুলিন এবং গ্লুকোকর্টিকয়েড। আচ্ছা এরপরে প্রোটিন। আমিষ শুধু হচ্ছে অ্যামিনো অ্যাসিড রূপে শোষিত হবে। আর এই ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থি ক্ষরিত থাইরক্সিন হরমোন হচ্ছে আমিষ শোষণ নিয়ন্ত্রণ করে। তাহলে কোনটা কী রূপে শোষিত হয় আর কে এটার ক্ষরণ নিয়ন্ত্রণ করে, এটা একটু দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা এর হচ্ছে পানি শোষণ। পানি সরাসরি হচ্ছে শোষিত হয়। ক্ষুদ্রান্ত হচ্ছে পানি শোষণের প্রধান স্থান। 70 থেকে 80% পানির শোষণ ঘটে বৃহদন্তে। তাইলে পানি শোষণ কোথায় ঘটে ভাইয়া? ক্ষুদ্রান্ত হচ্ছে পানি শোষণের প্রধান স্থল, তবে 70 থেকে 80% পানি বৃহদন্তে শোষিত হয়। এরপর হচ্ছে ভিটামিন শোষণ। চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন এ, ডি, ই, কে, এগুলা শোষিত হয়। এরপর সাধারণত পিত্ত লবণ এই প্রক্রিয়া সহায়তা করে। পানিতে দ্রবণীয় ভিটামিন সি এবং কয়েক প্রকার ভিটামিন বি এগুলো হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়ামের অংশে শোষিত হয়। আচ্ছা এরপরে তোমার এখানে বৃহদন্তের একটা আমাদের ওই গঠনটা একটু লাগবে, আমরা বলছিলাম দেখো ভাই সিকাম থাকে। এরপর হচ্ছে ইউ আকৃতির একটা কোলন থাকে, এই কোলন এরপর হচ্ছে পেছনে মলাশয় থাকে। আচ্ছা এরপরে কোলনের প্রকারভেদ আছে কি ভাই? ঊর্ধ্বমুখী, অনুপ্রস্থ, নিম্নগামী, সিগময়েড কোলন। কোলন 4টা ভাগে বিভক্ত। ঠিক আছে, কোলনের এই ভাগ থেকেও কিন্তু প্রশ্ন আসে। আচ্ছা এরপরে মল উৎপাদন। দৈনিক প্রায় 350 গ্রাম তরল মল বৃহদন্তে প্রবেশ করে। কতটুকু তরল মল উৎপন্ন হবে? 350 গ্রাম। আর শুষ্ক বা আর্দ্র মল হয় কতটুকু? 135 গ্রাম। ওকে, এটা দেখবা। পরিপাক এবং হচ্ছে শোষণের মধ্যে পার্থক্য আছে, এটা দেখবা। এরপর ভাই স্থূলতা। স্থূলতা কাকে বলা ভাইয়া? রোগব্যাধি বা অনন্য কোনো কারণে অস্বাভাবিক পরিস্থিতিমূলক শারীরিক, মানসিক ও সামাজিক মঙ্গলকর অবস্থাকে স্বাস্থ্য বলা হয়। এটা আমরা জানি স্বাস্থ্য। এখন খেয়াল করো ভাইয়া, একজন মানুষের আদর্শ ওজনের 20% বা তার বেশি যদি তার মেয়াদ বেড়েছে তাকে স্থূলতা বা স্থূল ব্যক্তি বলা হয়। ঠিক আছে, স্থূলতা বা এটার পরিমাপ বোঝার জন্য প্রথমে আমাদের বিএমআই লাগবে। বিএমআই হচ্ছে দেহের ওজন কেজিতে ভাগ হচ্ছে উচ্চতা মিটার স্কোয়ারে। ঠিক আছে, আচ্ছা এখন কোনো একজন ব্যক্তির বিএমআইয়ের স্বাভাবিক হলো কত ভাই? 18.50 থেকে 24.99। ঠিক আছে, এর চেয়ে বেশি হলে সে হচ্ছে স্থূলতার ব্যক্তি। খেয়াল করো ভাইয়া, 18 যদি 18.5-এর নিচে থাকে তাহলে তার শারীরিক ওজন কম বলে আমরা ধরে নিব। যদি 2 নম্বরে 18.5 থেকে 24 হয় তাহলে বুঝবো সে একজন স্বাভাবিক ওজনের ব্যক্তি। আর যদি 25 থেকে 29 হয় তাহলে সে হচ্ছে অতিরিক্ত ওজনের ব্যক্তি। আর 30 থেকে 49 হলে সে হচ্ছে প্রথম স্থূলতার ব্যক্তি। 35 থেকে 39 হলে দ্বিতীয় স্থূলতার ব্যক্তি। আর 40-এর মধ্যে হলে সেটাকে আমরা বলবো তৃতীয় বা ঝুঁকিপূর্ণ স্থূলতার ব্যক্তি। এই চারটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে যদি ভিতর থেকে প্রশ্ন না দেয়। ঠিক আছে, এখন এই যে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ এবং হচ্ছে চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় ব্যারিয়াট্রিক্স। কি ব্যারিয়াট্রিক্স বলা হয়। এখন স্থূলতার কারণে কিছু কিছু রোগ হইতে পারে, যেমন হইতে পারে আমাদের করোনারি হৃদরোগ, টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার, স্তন। এখন এখান থেকে প্রশ্ন আসবে কি? টাইপ 2 ডায়াবেটিসের পরিবর্তে এখানে দিয়ে দিবে কি জানো? টাইপ 1 ডায়াবেটিস। তো তুমি জাস্ট অ্যান্সার করবে কোনটা, যে টাইপ মানে বলবো যে স্থূলতার কারণে কোন রোগটি হয় না, সেখানে টাইপ 2 ডায়াবেটিসের পরিবর্তে টাইপ 1 ডায়াবেটিস দিয়ে এখান থেকে বাকি 3টা দিয়ে দিবে। তাহলে অবশ্যই টাইপ 1 ডায়াবেটিস স্থূলতার কারণে হয় না, তাই না? কারণ স্থূলতার কারণে হয় টাইপ 2 ডায়াবেটিস। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই ওদের পড়াশোনা। এগুলা কভার করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।
আশা করি সবাই ভালো থাকবে, আর আমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটা শেয়ার করবে। এইটুকুই বললাম। আর আমাদের 47 দিনে ফ্রিতে মেডিকেল ভর্তি প্রস্তুতির যে কোর্সটা আছে, এখানে যারা এখনও জয়েন করেনি পরীক্ষা দেওয়ার জন্য, তারা অবশ্যই জয়েন করো। ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখনও ধৈর্য রাখো, মনে সাহস রাখো, 47 দিনে অনেক কিছু করা সম্ভব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।